ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। শুনছেন ভয়ের বারান্দা। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় যেতে চাই। ঘটনাটি একটা ইমেল, আর ইমেলটি পাঠিয়েছেন আমাদের ভয়ের বারান্দার একজন মডারেটর রানা হামিদ। সে যেভাবে আমার কাছে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। বলছেন, রানা ভাই, আসসালামু আলাইকুম ভয়ের বারান্দার সকল শ্রোতা বন্ধুদের, আর তরিকুলকে জানাই আমার অশেষ ভালোবাসা। আশা করি তুইও অনেক ভালো আছিস। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি। তারপরেই রানা ভাই লিখছে, আজকে তোর কাছে আমি যে ঘটনাটি পাঠাচ্ছি এটি ইমরান নামের একজনের সাথে ঘটে যায়, আর ঘটনাটা শুনলে সবাই বুঝতে পারবে এরপরে কি ঘটতে চলেছে। কিন্তু তারা সকলেই ভুল, কারণ এই ঘটনার প্রতিটা ধাপে ধাপে এমন কিছু ঘটে গিয়েছে যেটা কল্পনার বাহিরে। কিন্তু শুনলে মনে হবে এর পরের ঘটনাটা আমার বোঝা হয়ে গিয়েছে। যাই হোক, ঘটনাটা আমার নিজের ঘনিষ্ঠ একটা বন্ধু তার নিজের দাদার সাথে ঘটে যাওয়া। তিনি এখনো বেঁচে আছেন, আর তার কাছ থেকে আমি অসংখ্য ঘটনা কালেক্ট করেছি, যেটা আমি একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল তোর কাছে লিখে পাঠাবো। তো বন্ধুর দাদা যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। বলছে আমার বন্ধুর দাদা, তার নাম ছিল ইমরান। সময়টা 1992 সালের কনকনে শীতের ভেতরে। আমি সেদিন রাতে এশার নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সেই সময় আমাদের গ্রামে এখনকার মতো বিদ্যুৎ ছিল না, সম্পূর্ণ অন্ধকারে ঢাকা আমাদের গ্রাম। চারপাশে কনকনে শীতের কারণে মানুষ আরো আগে ভাগে শুয়ে পড়েছে, আমিও তার ব্যতিক্রম ছিলাম না। কিন্তু কেন জানি সেদিনকে আমার রাতে ঘুম হচ্ছিল না। রাত আনুমানিক কয়টা হবে এটা আমি বলতে পারবো না, তবে এটা মধ্যরাত ছিল, এটা স্পষ্ট বুঝতে পারছিলাম। জানি না সময়টা কত ছিল। শুয়ে এই পাশ ওই পাশ হতে হতে হঠাৎ আমার ঘরের দরজায় টুক টুক করে 3টা টোকা পড়ে। আমি ঘরের দরজায় নক হওয়ার সাথে সাথেই ঘরের ভেতর থেকে বলে উঠলাম, কে? বাহিরে কারা? আমার প্রশ্নের সাথে সাথেই বাহির থেকে অনেক নিচু স্বরে একজন বলে ওঠে, ইমরান চাচা, আমরা, দরজাটা একটু খুলেন, আপনাকে আমাদের দরকার। কথাটা শোনার সাথে সাথেই আমি বিছানা থেকে উঠলাম, আর সাথে সাথেই দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখতে পেলাম আমাদের এলাকার 3 যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। তাদের চোখ মুখ কেমন একটা ফ্যাকাশে হয়ে আছে। মনে হচ্ছিল অনেক খারাপ কিছু তাদের সাথে ঘটে গিয়েছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তারা আমাকে ভঙ্গুর গলায় বলল, আজ রাত আনুমানিক 9টা কি 10টার দিকে তাদের বাবা মারা গিয়েছে। আসলে তারা করিম ভাইয়ের 3 সন্তান। করিম ভাই আমার থেকে খুব একটা বড় ছিল না, প্রায় 5-7 বছরের ছোট বড় ছিলাম আমরা। আমি আগেই বলেছিলাম আমি সন্ধ্যা লাগার সাথে সাথে ঘরের ভেতরে ঢুকে গিয়েছিলাম, যার কারণে করিম ভাই মারা গিয়েছে এটা আমি শুনতে পেয়েছিলাম না। শীতের রাতের জন্য অনেকেই হয়তো এই খবরটা এখনো জানে না। আমার বাড়ি থেকে করিম ভাইয়ের বাড়ির রাস্তা ছিল প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা। ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল। তিনি অত্যন্ত ভালো আর ফরহেজগার একজন মানুষ ছিলেন। আমি কখনো তাকে নামাজ ছাড়া দেখিনি। আমাদের এলাকার অনেক মানুষই তাকে অনেক ভালো বলতো, কিন্তু আচমকা তার এই চলে যাওয়াটা আমার মনের এক কোণে কেমন একটা ব্যথা সৃষ্টি করলো। অনেক ভালো লোক ছিলেন, অনেক চলাফেরা করছি একসাথে, উঠা বসা করেছি, কোনোদিন তার কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাইনি। যাই হোক, তার ছেলেরা আমাকে বলল তারা সকালের আলো ফোটার সাথে সাথেই তার বাবার দেহটা দাফন করতে চায়। আনুমানিক সকাল 7 ঘটিকার দিকে তার জানাজা নামাজ পড়ানোর সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা আমাকে এখনই গিয়ে তার বাবার লাশটা ধোয়ার জন্য আমাকে অনুরোধ জানালো। আমি আর কোনো কথা বাড়ালাম না, কোনো কিছু ভাবনা চিন্তাও করলাম না।
কনকনে শীতের ভেতরে একটা কালো চাদর মুড়ি দিয়ে আমি আমার গিন্নিকে বললাম ঘরের দরজাটা লাগিয়ে দিতে। করিম ভাই মারা গিয়েছে আর আমি তার লাশটাকে গোসল করাতে যাচ্ছি। আমার গিন্নিও আমাকে কোনো বাধা দিল না। আমি করিম ভাইয়ের 3 ছেলের পেছন পেছন যাচ্ছিলাম। আমি তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিল না। বেশ খানিকটা রাস্তা আমি তাদের সাথে চলে গিয়েছি। রাস্তা চলতে আমার কেমন একটা অস্বস্তি লাগছিল। চারপাশে ঘন কুয়াশা, এত পরিমাণে তীব্র শীত পড়েছে সে রাতে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হাতে একটা হারিকেন নিয়ে আমি তাদের পেছন পেছন যাচ্ছি। তারা আমার সাথে কোনো রকম কোনো কথা বলছে না, এমনকি তারা নিজেদের ভেতরেও কোনো কথা বলছে না। কান্নার একটু রেশ তাদের চোখে মুখে ছিল না। আমার কাছে জিনিসটা খুব অস্বাভাবিক লাগছিল। আর এইদিকে এত পরিমাণে কুয়াশা পড়েছে যে 2 থেকে 3 হাত দূরে কি ঘটছে এটাও দেখতে পাচ্ছিলাম না। আমি আস্তে আস্তে তাদের সাথে হেঁটে চলছিলাম। করিম ভাইয়ের বাড়ির কাছাকাছি আসতেই তার বাড়ি থেকে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিলাম। আস্তে আস্তে বাড়ির আঙিনায় প্রবেশ করলাম। বাড়ির আঙিনায় প্রবেশ করতে দেখতে পেলাম করিম ভাইয়ের নিথর দেহটা বাড়ির উঠোনে শুয়ে রাখা আছে, যেটা একটা বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা ছিল। আমি বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম নিম পাতা আর বড়ই পাতা দিয়ে পানি গরম করা হচ্ছে। মসজিদ থেকে আগেই খাটিয়াটা নিয়ে এসে রাখা আছে। আমি করিম ভাইয়ের 3 ছেলেকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পর্দা টাঙালাম আর খাটিয়াটা নিয়ে কয়েকজন মিলে ধরে করিম ভাইয়ের লাশটা খাটিয়ার উপরে শোয়ালাম। যথারীতি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আমি করিম ভাইয়ের লাশটি গোসল করালাম। গোসলের শেষে আমি কাফনের কাপড় পরিয়ে ঠিক করে বড় খাটিয়ার ওপরে শুয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু আমার মনের ভেতরে কেন জানি মনে হচ্ছিল কোনো কিছু ঠিক নেই, কোনো কিছু একটা ভুল হয়েছে, যেটা আমি বুঝতে পারছিলাম না। আমার মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, হয়তো কোনো কিছু ভুল হয়েছে। আমি আমার জীবনে অসংখ্য লাশ গোসল করিয়েছি, অনেক জিনপরির চিকিৎসা করেছি, অনেক অনেক খারাপ সময়ের ভেতর দিয়ে গিয়েছি, কিন্তু আজকের মতো এরকম অস্বস্তি আমার কোনো দিনও লাগেনি। যাই হোক, সবকিছু উপেক্ষা করে আমি নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করলাম। এমন সময় করিম ভাইয়ের 2 ছেলে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার প্রস্তাব আমাকে জানালো, কিন্তু আমি সরাসরি তাদের না করে দিলাম। হয়তো এই না করে দেওয়াটাই আমার জীবনের একটা অন্যরকম অধ্যায় নিয়ে আসতে চলেছিল। করিম ভাইয়ের বাড়ি থেকে আমি বেশ খানিকটা দূরে চলে এসেছি। রাস্তার চারপাশে ধান ক্ষেত, আর সেই দিক থেকে এত পরিমাণে তীব্র ঠান্ডা কুয়াশা আসছিল যে আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না এবং দেখতে পারছিলাম না। হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিলাম, কিন্তু এই আলো সেই তীব্র কুয়াশাকে ভেদ করে সামনের দিকে দেখার জন্য যথেষ্ট ছিল না। রাস্তার ধারেই একটা বড় আম গাছ পড়ে, আর আমি যখনই সেই আম গাছের কাছাকাছি এসে দাঁড়ালাম, হঠাৎ করেই চারপাশ থেকে কিছুটা কুয়াশা কেটে গেল, আর রাস্তার মাঝখানে বাতাসে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর এরই মাঝে আমি যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার হারিকেনের আলোতে আর কুয়াশার ভেতরে আবসা আবসা আমি বুঝতে পারলাম আম গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার আকৃতিটা খুব লম্বা ছিল। মনে হচ্ছিল সাদা কাপড়ে জড়ানো কেউ একজন গাছের নিচে দাঁড়িয়ে আছে। যদিও রাস্তা থেকে গাছটার দূরত্ব প্রায় 2 থেকে 3 হাত ছিল। আমি চোখের ভুল মনে করে সেই গাছটিকে ক্রস করে চলে গেলাম। হঠাৎ করেই আমাকে আশ্চর্য করে দিয়ে পেছন থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, ইমরান, একটু দাঁড়া। আমি থমকে গেলাম, ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, কারণ আমার এর আগে থেকে অস্বস্তি লাগছিল, যার কারণে আমার এরকমটা মনে হচ্ছে। আমি আবারও সামনের দিকে হাঁটার জন্য যেই না পা বাড়িয়েছি,
আবারও পেছন থেকে ঠিক একই রকম গম্ভীর কণ্ঠে আমাকে বলল, ইমরান, একটু দাঁড়া। আমি সেখানেই দাঁড়িয়ে পড়লাম। তীব্রতর শীতের থেকেও যেন আমার শরীরটা আরো বেশি ঠান্ডা হয়ে গেল। আমার শরীরের ভেতর দিয়ে একটা গরম রক্তের স্রোত বয়ে গেল, যেটা ঠান্ডার ভেতরে আমাকে অন্যরকম একটা অনুভূতি দিল। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম। ঠিক যেটা চোখে দেখতে পেয়েছিলাম সেটাই হয়েছে। আম গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে কে আমাকে ডাকছে? তখন ঠিক আগের মতোই ভারী স্বরে আমাকে বলল, আমি কে এটা বড় প্রশ্ন নয়, বড় কথা হচ্ছে তুই এখনই যে লাশটাকে গোসল করিয়ে এলি সেটা সঠিক হয়নি। তুই আবারও ফিরে যা, ওই লাশটাকে তুই ঠিক করে গোসল করা, ওই লাশটাকে তুই ঠিকঠাক মতো গোসল করা। আমি এই কথাটা শুনে প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম আর অনেক বেশি ভয় পেয়ে গেলাম। বুঝতে পারলাম এটা কোনো দুষ্টু জিনের কাজ, কারণ আমার কবিরাজি করার অভ্যাস আছে আর এরকম সমস্যার সম্মুখীন আমি এর আগে অনেক অনেক বার হয়েছি। আমি তখন বললাম, শোন, আমি তোর কোনো ক্ষতি করিনি, তুই তোর রাস্তায় যা, আমি আমার রাস্তায়। এরপর ফের যদি আমাকে ডিস্টার্ব করিস তাহলে এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। এই বলে আমি আবারও যেই পা বাড়িয়েছি, ঠিক আবারও একই রকম ভাবে আমাকে ডাক। এবার ডাকটা ছিল অন্যরকম, অনেক রাগী আর কর্কশ কণ্ঠে। ঠিক করিম ভাইয়ের কণ্ঠে আমাকে বলল, ইমরান, তোকে দাঁড়াতে বলেছি, তোকে বললাম না আমার লাশটা তুই ঠিক মতো গোসল করাসনি? তুই যদি আমাকে ঠিক মতো গোসল না করাস তাহলে আমার কবরে অনেক সমস্যা হবে। তুই ফিরে যা, তুই আমার লাশটাকে ঠিক করে গোসল করিয়ে নিজের বাড়িতে চলে যা। তুই আমার সাথে এরকমটা করতে পারিস না। আমি থমকে দাঁড়ালাম আর বুঝতে পারলাম এটা মোটেও স্বাভাবিক কোনো কিছু নয়। হঠাৎ করেই সেই জিনিসটা আমার সামনে থেকে চোখের পলকে হারিয়ে গেল, কুয়াশার ভেতরে কোথায় একটা মিলিয়ে গেল। আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়েছিলাম। বুঝতে পারছিলাম না কি করব, নিজের বাড়িতে ফিরে যাব নাকি আবারও করিম ভাইয়ের বাড়িতে যাব। এভাবে প্রায় 30 থেকে 35 সেকেন্ড আমি সেখানেই দাঁড়িয়েছিলাম। আমার মনে হলো, যেহেতু আমার মনের ভেতরে খুঁতখুত করছিল আর নিজের কানে আর চোখে যে জিনিসটা দেখলাম, আমার করিম ভাইয়ের বাড়িতে আবারও ফিরে যাওয়া উচিত। কিন্তু ফিরে গিয়ে আমি তাদেরকে কি বলবো এটা আমি বুঝতে পারছিলাম না। এটা যদি সত্যি করিম ভাইয়ের কারিন জিন হয়ে থাকে তাহলে আমার অবশ্যই বাড়িতে ফিরে যাওয়া উচিত, কারণ মানুষ মারা গেলে কবরে যাওয়ার আগ পর্যন্ত তার কারিন জিন আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আর হয়তো লাশটাকে আমি ঠিকঠাক মতো গোসল করাতে পারিনি। আমি এসব ভাবতে ভাবতে আবার করিম ভাইয়ের বাড়িতে গেলাম। আর করিম ভাইয়ের বাড়িতে গিয়ে তার বড় ছেলেকে আর 2জন মাথা মুরব্বীকে ডাক দিলাম, দিয়ে রাস্তায় ঘটে যাওয়া পুরো ঘটনাটা তাদেরকে শেয়ার করলাম। আমার ঘটনাটা শুনে তারা বেশ চিন্তিত হয়ে পড়ল। তারপরে আমাকে জানালো কি করা যায়। আমি সিদ্ধান্ত নিলাম আবারও করিম ভাইয়ের লাশটাকে খুলব আর ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখব সত্যি আমি ঠিকঠাক মতো গোসল করাতে পেরেছিলাম কি। যেই ভাবা সেই কাজ। আবারও পর্দা টাঙালাম আর লাশটাকে নিয়ে আবারও গোসল করানোর জন্য প্রস্তুতি নিলাম। আবারও নিম পাতা, বড়ই পাতা দিয়ে কুসুম কুসুম পানি গরম করা হলো। আমার এই কার্যকলাপ দেখে বাড়ির লোকজনেরা কুসংস্কারের কারণে আরো অনেক জোরে জোরে কাঁদতে লাগলো। চারপাশে কেমন একটা কুসংস্কারের কথা ছড়িয়ে পড়ল। আমরা এই জিনিসটাতে পাত্তা দিলাম না। কাপড়ের কাপড় খুলে আমি পুরো শরীরটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম, সেখানে এতটুকু পরিমাণেও ভুল ছিল না। হঠাৎ করেই আমি তার গোপন অঙ্গের দিকে নজর দিলাম। সেখানে দেখলাম তার গোপন অঙ্গ কয়েকদিন আগেই পরিষ্কার করা হয়েছিল। কিন্তু এই নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? আমি কোনো কিছু না ভেবে তার ছেলেদের দ্বারা তার শরীরটাকে আবারও
আগের মতো করে একেবারে নতুন করে ফ্রেশ করে গোসল করালাম, সবকিছু পরিষ্কার করে দিলাম। দিয়ে ফ্রেশভাবে গোসল করানোর পরে আবারও কাফনের কাপড় মুড়িয়ে দিলাম, দিয়ে আবারও একা একা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তার ছেলেরা কোনো অবস্থাতেই আমাকে একা বাড়ি যেতে দিতে রাজি হলো না। কিন্তু আমি তাদের বললাম আমার একাই বাড়ি যাওয়া উচিত, কারণ এবারও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি বুঝতে পারবো। আমার কথাটাকে তারা বুঝতে পারলো আর আমাকে একাই নিজের বাড়িতে যাওয়ার জন্য ছেড়ে দিল। আমি নিজের বাড়ি পর্যন্ত একা একাই এসেছিলাম, কিন্তু রাস্তায় কিংবা অন্য কোথাও আমার সাথে আর কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। তবে এর ভেতরে একটা উল্লেখিত কথা কি, আমি যখনই করিম ভাইয়ের বাড়ি থেকে বের হয়েছিলাম তখন থেকেই আমার নাকে কেমন একটা সুঘ্রাণ পাচ্ছিলাম। যদিও করিম ভাইকে আমি একটা আতর, লোবান এসব লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি যে গন্ধটা পাচ্ছিলাম সেটা আমার লাগানো আতরের ছিল না। এটা অন্যরকম একটা মিষ্টি, এমন একটা গন্ধ যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এরকম গন্ধ আমি এর আগে কখনো পাইনি। আমি আমার বাড়িতে আসার পরেও এই গন্ধটা পাচ্ছিলাম। আমি শুয়ে পড়লাম আর মনে মনে করিম ভাইকে নিয়ে চিন্তা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেও বুঝতে পারিনি। আর ঘুমের মাঝে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখতে পেলাম। স্বপ্নে আমি দেখতে পেলাম করিম ভাই অনেক দূর থেকে আমাকে বিদায় জানাচ্ছে, আর তার মুখে একটা অন্য রকমের হাসি ছিল। ফজরের আজান কানে আসায় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ে, নামাজ শেষ করে করিম ভাইয়ের জানাজা করে তার লাশটা দাফন করে আমি বাড়িতে ফিরে এলাম। যখন করিম ভাইয়ের লাশটা আমি দাফন করছিলাম, ঠিক গতকাল রাতে পাওয়া ঠিক একই রকম আতরের গন্ধ আমি পাচ্ছিলাম। গন্ধটা এত পরিমাণে সুগন্ধি ছিল যে পুরো গোরস্থানের যে কোনো প্রান্ত থেকেই পাওয়া যাচ্ছিল। আমি পুরো গোরস্থানটা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু পুরো গোরস্থানের ভেতরে ওই একই রকম গন্ধ আমার নাকে আসছিল। শুধু তাই নয়, করিম ভাই মারা যাওয়ার পর প্রায় 7 দিন হঠাৎই আমি এই গন্ধটা নাকে পাচ্ছিলাম। এই ছিল আমার ঘটনা। এই বলেই ইমরান ভাই থেমেছিলেন। আর এই ঘটনাটা সম্পূর্ণ বাস্তব ঘটনা। ইমরান ভাই নিজে একজন কবিরাজ, তিনি এখনো বেঁচে আছেন আর তিনি এখনো তার আমল চালিয়ে যান, যার কারণে তিনি তার ঠিকানাটা আমাকে জানাতে নিষেধ করেছেন। ইমরান ভাইয়ের এই লাশ ধোয়ার ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে জানাবেন, আর ঘটনাটা সিলেক্টেড হলেও আমাকে জানাবেন। আমি এরপরে ইমরান ভাইয়ের সাথে ঘটে যাওয়া আরো অসংখ্য ঘটনা শুনেছি, যেগুলো আমি একের পর এক ওর কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বড় ভাই রানা, তিনি আমার নিজের মামাতো ভাই। শুধু তাই নয়, তিনি আমার ভয়ের বারান্দার একজন মডারেটর হিসেবে কাজ করে। রানা ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনার ইমরান ভাইয়ের কাছ থেকে শোনা প্রতিটা ঘটনা আমার কাছে একের পর এক লিখে পাঠান। শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে আমি ভেবেছি ইমরান ভাইকে নিয়ে একটা আলাদা সিরিজ তৈরি করব, যেখানে শুধু ইমরান ভাইয়েরই ঘটনা থাকবে। আপনাদের সম্মতি পেলেই আমি এই কাজটি করব। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। আর হ্যাঁ, অবশ্যই আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আমরা ইমরান ভাইকে নিয়ে একটা সিরিজ তৈরি করতে চাচ্ছি। আপনাদের এতে কি মন্তব্য এটাও জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা। আসসালামু আলাইকুম ভয়ের বারান্দার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর বিশেষ করে
আমার স্নেহের ছোট ভাই তরিকুল জুনিয়র, সে তো সবসময় ভালো আর ভালোর সাথেই থাকে, তাই নতুন করে তাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করলাম না। আর কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটা আমি চট্টগ্রামের আমার এক কলিগের কাছ থেকে কালেক্ট করেছি। সে নিজে মুখে এই ঘটনাটা আমার কাছে বলেছে। বর্তমানে আমি ঢাকায় আছি আর সেইখান থেকেই ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি। আমার সেই কলিগের নাম ছিল রাফি। রাফি যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। বলছে রাফি, আমাদের চট্টগ্রামের একটা নদী আছে আর সেই নদীর ধারেই আমাদের বাসা। আমাদের এলাকাটা সম্পূর্ণ গ্রাম ছিল, যদিও আশেপাশে খুব একটা শহরের আভাস আসেনি, তবে গ্রামের ভেতরে অনেকেই আমাদের সে বড় নদীতে মাছ ধরে নিজের সংসারের খরচ চালাতেন। এক কথায় বলতে গেলে আমাদের সেই এলাকার 100% মানুষের ভেতরে 60% মানুষই মাছ ধরতো সেই নদী থেকে, বাদবাকিরা অন্যান্য কাজ করত। যাই হোক, ঘটনাটা শুরু হয় সেপ্টেম্বর মাসের কোনো একটা তারিখে। সালটা 2017 হবে। এটা আমার খুব ভালোভাবে মনে আছে, কারণ আমি ছুটিতে তখন গ্রামে গিয়েছিলাম। আমি গ্রামে যাওয়ার 4 দিনের মাথায় ঘটনাটা ঘটেছিল। আমার বাসা থেকে প্রায় 4 বাড়ি দূরে আমাদের এলাকারই একটা চাচা ছিলেন, যার নাম ছিল করিম চাচা। সবাই করিম চাচাকে অনেক ভালোবাসতেন। তিনি মনের দিক থেকে অনেক ভালো একজন মানুষ ছিলেন। সেই ছোট্টবেলা থেকেই আমি করিম চাচাকে আর তার পরিবারের বেশ কয়েকজন সদস্য মাছ ধরার পেশায় নিয়োজিত থাকতে দেখেছি। তারা সকলেই পেশা হিসাবে মাছ ধরাকে বেছে নিয়েছিলেন। সারাদিন এবং কি সারা রাত নদীতে মাছ ধরতেন আর বাজারে বিক্রি করতেন। এমনই একদিন দুপুরবেলা করিম চাচা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নদীতে তার জালটা নিয়ে যান মাছ ধরতে। তিনি একাই গিয়েছিলেন সেদিনকে মাছ ধরতে। আমাদের বাড়ি থেকে নদীর রাস্তা ছিল প্রায় 5 মিনিট দূরত্ব। আমরা সাধারণত হেঁটেই নদীতে যেতাম। করিম চাচা বাড়ি থেকে বের হওয়ার ঠিক 15 থেকে 20 মিনিটের মাথায় দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে, আর বাড়িতে এসে উঠানের ওপরে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান, যেটা করিম চাচার ওয়াইফ নিজের চোখে দেখতে পেয়েছিলেন। তিনি দৌড়ে সেখানে যান, আর সেখানে গিয়ে করিম চাচার দিকে তাকাতেই তিনি যা দেখেন, এটা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন। করিম চাচার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি ভেবেছিলেন হয়তো পড়ে যাওয়ার কারণে করিম চাচার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, হয়তো নাকে খুব জোরে আঘাত পেয়েছে। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন করিম চাচার ওয়াইফ তার শরীরটাকে স্পর্শ করল। করিম চাচার ওয়াইফ যখনই করিম চাচাকে স্পর্শ করলো, তখনই করিম চাচার চোখ, মুখ আর কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। আর সেটা এত পরিমাণে জোরে ছিল, এক কথায় বলতে গেলে গলগল করে নাক, মুখ, চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এরকম রক্তক্ষরণ তিনি এর আগে কখনো দেখেননি। এটা দেখে করিম চাচার ওয়াইফ প্রচন্ড ভয় পেয়ে যান আর অনেক জোরে জোরে চিৎকার করতে লাগেন। তার চিৎকারটা এত জোরে ছিল যে আমি আমার নিজের বাড়ি থেকে শুনতে পেয়েছিলাম। আমি করিম চাচার ওয়াইফের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে যাই। শুধু আমি নই, আমাদের এলাকার আরো বেশ কয়েকজন মানুষ করিম চাচার বাড়ির দিকে যায়। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে মানুষে পরিপূর্ণ হয়ে যায়, আর সবার সামনে করিম চাচার ওয়াইফ করিম চাচাকে তার বুকে জড়িয়ে ধরে নিয়ে বসেছিলেন। তার চোখ, মুখ, কান দিয়ে অজস্র রক্ত বের হচ্ছিল। 4 থেকে 5 মিনিটের মাথায় করিম চাচা মারা যায়। কেউ বুঝতে পারছিল না করিম চাচার সাথে আসলে কি ঘটে গিয়েছে। অনেকে বলা বলি করছিল এটা কোনো দস্যুর কাজ, কারণ নদীতে অনেক সময় অনেক কিছু ঘটে থাকে। যদিও এরকম ঘটনা এর আগে আমি বহুবার শুনেছি, তবে নিজের চোখে এরকম কখনো কিছু দেখতে পাইনি। করিম চাচা কোনো রকম অস্বাভাবিক আচরণও করেছিলেন না। তিনি বাড়িতে এসেছিলেন, বাড়িতে এসে পড়ে গিয়েছিলেন, আর তার ওয়াইফ তাকে স্পর্শ করার সাথে সাথেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গিয়েছিলেন। বিষয়টা খুব একটা স্বাভাবিক না হলেও আমরা
স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। শরীয়ত মোতাবেক করিম চাচার লাশটি দাফনও করেছিলাম। এর 2 দিনের মাথায় ঘটে যায় আরো একটা অদ্ভুত ঘটনা। যেই ঘটনাটার দ্বারায় আমরা বুঝতে পেরেছিলাম আমাদের পুরো এলাকায় একটা কালো ছায়া এসে পড়েছে। আর সেই ছায়াটা যে এত পরিমাণে ভয়ানক ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আমি আগেই বলেছিলাম আমাদের এলাকায় প্রায় 60% মানুষই মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। এরকমই রাত 10টার দিকে আমাদের এলাকার আরো এক মাছ ধরার দল নদীর দিকে যায়। আর নদীর ধারে যেতেই তারা যা দেখতে পায় এর জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। আমাদের এলাকার শফিক মিয়া তিনিও মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু লাইটের আলোতে তারা দেখতে পেলেন শফিক মিয়া কারোর সাথে অনেক জোরে জোরে ধস্তাধস্তি করছে আর অনেক জোরে জোরে বাঁচার জন্য চিৎকার করছিল। মাছ ধরার সেই জেলের দল যখনই শফিক মিয়ার দিকে লাইট তাক করে তখনই তারা দেখতে পায় কোনো একটা কালো ছায়া, যেটা কিনা শফিক মিয়াকে পানির ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইছিল। আর শফিক মিয়া প্রাণপণে সেই কালো ছায়ার কাছ থেকে বাঁচার জন্য চিৎকার করছিলেন। তারা সবাই দৌড়ে শফিক মিয়ার কাছে যায়, আর নতুন সেই জেলের দল শফিক মিয়ার কাছে যেতেই সেই কালো ছায়াটা পানির ভেতরে ঝাঁপ দেয় আর কোথাও একটা হারিয়ে যায়। শফিক মিয়া মাছ ধরার সেই নতুন দলটাকে দেখে মনে হয় প্রাণ ফিরে পেয়েছিলেন। সবাইকে জানালেন, আমি মাছ ধরতে এসেছিলাম। ঠিক যখনই আমি পানিতে নামতে যাব তখনই আমি পেছন থেকে একটা শব্দ পেয়েছিলাম। পেছনে তাকাতেই আমি দেখতে পেলাম একটা বিভৎস কালো ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে, যার চোখগুলো লাল টকটকে ইটের ভাটার মতো জ্বলছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়াটি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর আমাকে টেনে হিঁচড়ে পানির দিকে নিয়ে যেতে চায়। আমি তার সাথে কোনো অবস্থাতেই শক্তিতে পেরে উঠছিলাম না। আমি বাঁচার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করতে লাগলাম, মনে মনে অনেক দোয়া পড়তে লাগলাম, কিন্তু সেই ছায়াটা যে এত পরিমাণে শক্তিশালী ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরেই তোরা সবাই এলি, আর আজকের মতো হয়তো আমি বেঁচেও গেলাম। শফিক মিয়াকে তার নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, আর সেই রাতের মতো নতুন মাছ ধরার দলটি আর মাছ ধরতে বের হয় না। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও আরো অনেক ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করছিল, যেটা আমাদেরই এলাকার পরবর্তী একটা মাছ ধরার দলের কাছ থেকে আমরা শুনতে পেয়েছিলাম। এবার বলছি তাদেরই ভেতরের কোনো একজনের নিজের মুখের ভাষায়। সে ঠিক যেভাবে আমাদের কাছে বলেছে আমি ঠিক সেভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি। বলছে, আমরা মাছ ধরতে ধরতে নিজেদের এলাকা থেকে বেশ খানিকটা দূরে চলে আসি। প্রায় কতখানি দূরে চলে এসেছিলাম এটা আমাদের সঠিক খেয়াল ছিল না। রাত তখন প্রায় 1:30 কি 2টা হবে, আমি সঠিক বলতে পারবো না। আমরা এক মনে মাছ ধরে যাচ্ছিলাম। এতক্ষণ যাবৎ আমরা যা মাছ পেয়েছি তা প্রায় মনের কাছাকাছি হবে। আমরা আজকের রাতে বেশ খুশি ছিলাম, কারণ হিসাব অনুযায়ী আমরা যতটুকু রাস্তা অতিক্রম করেছি মাছ ধরতে ধরতে, আর আমরা যে পরিমাণে মাছ পেয়েছি এতটুকু মাছ আমরা প্রতিদিন পেতাম না। আজকে কেন জানি আমরা বেশ বেশি পরিমাণে মাছ পাচ্ছিলাম। তাই আমাদের মনের ভেতরে আরো আশা জাগলো, যদি সামনের দিকে আমরা এগিয়ে যাই তাহলে আরো মাছ ধরতে পারবো। যেই ভাবা সেই কাজ, আমরা আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। যে যার মতো মাছ রাখছিলাম। আর বলে রাখি, আমাদের মাছ রাখার জন্য আলাদা একটা জায়গা ছিল, যেটা নৌকার ভেতরে ছিল। আমাদের নৌকাটা বেশ শক্ত মজবুত একটা নৌকা, যে নৌকাটা এত সহজে পানিতে ডুববে না। প্রায় 5 থেকে 6 মনের মতো মাছও যদি আমরা লোড করি তবুও 4 জন মানুষ অনায়াসে নিজেদের বাড়িতে ফিরতে পারবে। আমরা এক মনে মাছ ধরে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের নৌকাটা কেমন একটা কেঁপে উঠল। আমরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিলাম না। এভাবেই আরো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। আমরা মাছ ধরার জালটা তুলে সেখান থেকে মাছ ছাড়িয়ে যেই মাছ রাখার জায়গার দিকে তাকিয়েছি, সেখানে আমরা যা দেখতে পেয়েছিলাম তার জন্য আমরা 4 জনের কেউ মোটেও প্রস্তুত ছিলাম না।
আমরা স্পষ্ট দেখতে পেলাম সেখানে কালো একটা ছায়ার মতো কিছু বসে আছে, আর নিজের মাথাটা আমাদের মাছরাঙা সে জায়গার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তার হাতগুলো দিয়ে মনে হচ্ছিল সে একটা একটা করে মাছ তুলছে আর নিজের মুখের ভেতরে দিচ্ছে। তার মুখ থেকে কেমন একটা গড়গড় করে শব্দ হচ্ছিল। এটা দেখে আমরা প্রথমে কেউ কিছু বুঝতে পারিনি। এটা দেখে আমরা প্রথমে নিজের চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু নিজেদের কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম আমরা চারজন একই রকম জিনিস দেখছি। আমাদের ভেতরে সবচেয়ে ছোট যেজন ছিল তার অনেক রাগ ছিল। নৌকায় থাকা সেই বৈঠাটা দিয়ে সে ওই জিনিসটাকে সজোরে একটা আঘাত করে, আর এই আঘাতটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। আঘাত করার সাথে সাথেই আমরা দেখতে পেলাম সেই জিনিসটা আমাদের দিকে মুখ করে তাকিয়ে আছে। তার চেহারাটা এত পরিমাণে বীভৎস ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার চোখগুলো অনেক বড় বড় গোল আকৃতির ছিল, যেগুলো স্বাভাবিক চোখের তুলনায় অনেক বড় বড় ছিল। চাঁদনি রাতের আলোয় সেই চোখগুলো যেন সাদা ফটফটে জলজল করছিল। এটা দেখে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই, আর এর থেকেও বেশি ভয়ানক ছিল তার মুখের আকৃতিটা। শরীরের অনুযায়ী তার মুখের আকৃতি ছিল অনেক বড়, মনে হচ্ছিল বড় একটা হাড়ের মতো। তার মুখের চারপাশ দিয়ে অসংখ্য দাঁত ছিল, যেগুলো একটা গোল বৃত্তের ভেতরে তাকে তাকে সাজানো ছিল, যেগুলো চকচক করছিল চাঁদনি রাতের আলোয়। এটা দেখে আমরা সকলে প্রচণ্ড ভয় পেয়ে যাই। নদীতে তখন পানিও ছিল বেশ। বুঝতে পারছিলাম আজকে আমাদের সাথে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছিল। আমাদের ভেতরে যে ওই নৌকার বৈঠাটা দিয়ে ওই জিনিসটাকে আঘাত করেছিল, সেই জিনিসটি এক লাফে তার ঘাড়ের ওপরে এসে বসে আর তার মুখ দিয়ে তার মাথাটা গিলে ফেলে। আমরা কেউ আমাদের সঙ্গীর সেই মাথাটা দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমরা স্পষ্ট দেখতে পেলাম সে তার মুখ দিয়ে আমাদের সাথে থাকা সেই সঙ্গীর মাথাটি টেনে ছিঁড়ে ফেলে। এটা এত পরিমাণে ভয়ঙ্কর ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা দেখে আমরা জ্ঞান শূন্য হয়ে পড়ি। কি করব এটা বুঝে উঠতে না পেরে আমরা যে যার মতো পানিতে লাফ দেই। যদিও আমাদের এলাকাটা খুব একটা দূরে ছিল না, কিন্তু আমাদের সে এলাকা যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না। আমরা পাশের গ্রামের ভেতরে ঢুকে পড়ি এবং চিৎকার করতে করতে আমরা গ্রামের ভেতরে ঢুকে যাই। আমাদের চিৎকার শুনে গ্রামের বেশ কয়েকজন লোকজন বের হয়ে আসে। আমরা ভয়ার্থক কণ্ঠে সবাইকে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি বলি। প্রায় 8-10 জন মিলে আমরা নদীর পাড়ে গিয়ে দাঁড়াই। সেখানে গিয়ে নদীর এক ধারে আমাদের নৌকাটা পড়ে থাকতে দেখি, আর নৌকার ভেতরে যেতেই আমরা যা দেখতে পেলাম এর জন্য আমরা কেউ মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের সাথে থাকা আরেকজন সাথী, যার মাথাবিহীন দেহটা নৌকার একটা ধারে পড়ে আছে, এটা ছিল তাদের ভাষ্যমতো একটা কথা, আর এই ঘটনাটা সম্পূর্ণ বাস্তব ছিল। এরপরে যে ঘটনাটা ঘটলো এটা আরো আশ্চর্যজনক। এই ঘটনার 3 থেকে 4টি দিন পর আমাদের এলাকার মোড়ের চায়ের দোকানে একটা বৃদ্ধ লোক লাঠি ভর করে এসে দাঁড়ালেন। ভর দুপুরবেলায় সে বৃদ্ধ লোকটিকে আমরা দেখতে পেলাম। আমরা সেখানে বেশ কয়েকজন ছিলাম। সেই লোকটি সরাসরি আমাদের কাছে এসে দাঁড়ালো আর আমাদের উদ্দেশ্য করে বলল, তোমাদের এলাকাতে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা সমাধানের জন্য আমি তোমাদেরকে একটা ঠিকানায় যেতে বলবো। তোমরা সেই ঠিকানায় গিয়ে আমার নাম বলবে আর তোমাদের এলাকার সমস্যার কথা বলবে। ওই ঠিকানা থেকে যারা আসবে একমাত্র তারাই পারবে তোমাদের এলাকার এই সমস্যাটা সমাধান করতে। আমরা বৃদ্ধর এই কথাটা শুনে বেশ আশ্চর্য হয়ে পড়লাম। এলাকার বেশ কয়েকজন মুরব্বীকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম। সেই বৃদ্ধ লোকটি ওই মুরব্বীদের সাথে কথা বলতেন আর তিনি একটা ঠিকানা আমাদেরকে দিলেন, যেটা সিলেটের কোনো একটা জায়গার ঠিকানা ছিল। তিনি বলে গেলেন ওই ঠিকানাটা গিয়ে শামজাল নামটি উল্লেখ করতে। শামজাল আমাদেরকে পাঠিয়েছে আপনাকে আমাদের এলাকায় নিয়ে যাওয়ার জন্য, তাহলেই সবকিছু সমাধান হয়ে যাবে। এই বলে সেই লোকটি আবারও যেই রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা দিয়ে লাঠি ভর করে হেঁটে হেঁটে চলে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পর সেই লোকটিকে আমরা আর কেউ দেখতে পেলাম না।
আমাদের ভেতরে অনেকেই সে বৃদ্ধের কথাটা বিশ্বাস করেছিল, আর অনেকেই বিশ্বাস করতে চায়নি। আমরা ভেবেছিলাম নিতান্ত একটা বৃদ্ধ লোকের কথা শুনে অত দূরের রাস্তা যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। আবার এলাকার মুরব্বীরা বলেছিলেন আমাদের এলাকায় যেসব ঘটা শুরু হয়েছে আমাদের সেখানে একবার যাওয়া উচিত। যেই ভাবা সেই কাজ। পুরো এলাকা থেকে বেশ কিছু টাকা কালেকশন করে আমরা সিলেটের ওই জায়গাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা প্রায় 10-12 জনের মতো একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম। সে বৃদ্ধটি আমাদের যে ঠিকানাটা দিয়েছিলেন, আমরা যখন মানুষকে জিজ্ঞাসা করছিলাম ওই ঠিকানার কথা, তখন মানুষগুলো কেমন একটা অদ্ভুতভাবে আমাদের দিকে তাকাচ্ছিলেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমরা সে বৃদ্ধর দেওয়া ঠিকানাটার সামনে গিয়ে দাঁড়াই। সে জায়গাটার একটু বর্ণনা দেই। সে জায়গাটা ছিল খুব নির্জন একটা জায়গা। আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। আমাদেরকে সব লোকজনেরা যে ঠিকানার বাড়িটা দেখিয়ে দিয়েছিল সেটা একটা ভগ্নস্তূপ বাড়ি ছিল, অর্থাৎ সেটা একটা ভাঙাচোরা বাড়ি। আর সেই ভাঙাচোরা বাড়ির ভেতরে আমরা সবাই প্রবেশ করলাম। প্রবেশ করতে আমরা দেখতে পেলাম সেখানে একজন লোক বসে আছেন, যার বয়স 50 থেকে 60-এর মতো হবে। তার মাথার চুল, দাড়ি সবকিছুই পেকে গিয়েছিল। তিনি সেই ধ্বংসপ্রাপ্ত বাড়ির একটা কোণে একটা চেয়ার পেতে বসেছিলেন। আমাদের দেখেই সেই লোকটি আমাদের বললেন আমরা কেন এখানে এসেছি, কি চাই তার কাছে। আমরা সেই লোকের কাছে গিয়ে দাঁড়ালাম, লম্বা একটা সালাম দিলাম, আর নির্দ্বিধায় তাকে বললাম আমাদেরকে শামজাল পাঠিয়েছে, আমাদের আপনার সাহায্য দরকার। সেই লোকটি শামজাল নামটি শোনার সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন আর আমাদের শরীরে হাত বুলিয়ে দেখতে লাগলেন। আমরা লোকটির এই আচরণে বেশ আশ্চর্য হয়ে গেলাম। তারপরে তিনি আমাদের সেখানে দাঁড়াতে বললেন। সেই ভাঙা বাড়ির কোনো একটা ঘরের ভেতরে ঢুকে গেলেন। তারপরে সেখান থেকে তিনি বের হয়ে এলেন। তার সাথে করে একটা ব্যাগ নিয়ে এসেছিলেন। তিনি আমাদেরকে ওই এলাকার একটা মোড়ের ওপরে দাঁড়াতে বললেন। তারপরে তিনি প্রায় আধা ঘন্টার মতো আমাদের কাছ থেকে চলে গেলেন। ঠিক ঘন্টা আধেক পরে তিনি আরো 2 জন সঙ্গীকে নিয়ে আমাদের কাছে এসে দাঁড়ালেন। এবার আমরা যেন তাকে আমাদের গ্রামে নিয়ে যাই। আমরা সকলে মিলে ওই লোক 3টাকে নিয়ে আমাদের গ্রামে এসে দাঁড়ালাম। গ্রামে ঢুকতেই আমাদের কেমন একটা অস্বস্তি কাজ করতে লাগলো। আমরা প্রায় দুপুর 3টার দিকে আমাদের গ্রামে এসে পৌঁছেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঠিক সন্ধ্যার দিকে সেই লোকটি আমাদের কিছু জিনিস জোগাড় করে দিতে বললেন, যেটার ভেতরে ছিল প্রায় 7-8টা ডাব, 2-3 থোকা কলা, কিছু সিঁদুর, মোমবাতি, নতুন একটা চালুন, 4-5টা হাঁড়ি ভর্তি পায়েস, আরো অনেক কিছু। তারপরে সেই লোকটি কোনো একটা আসন পেতেছিলেন, যে আসনের আশপাশে আমাদের থাকতে নিষেধ করেছিলেন। প্রায় ঘন্টাখানেক পর তিনি তার আসনের ওইখান থেকে উঠে দাঁড়ান আর আমাদের কাছে এসে বলেন তোমাদের এলাকা থেকে সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমরা কথাটা শুনে বেশ স্বস্তি পেয়েছিলাম, কিন্তু মনে মনে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আসলেই সম্ভব হয়েছে। আপনি এমন কি করলেন যার কারণে আমাদের এলাকার সকল সমস্যার সমাধান হয়ে গেল? তখন সেই লোকটি আমাদের যা বলল এটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা বাস্তব আর সত্য একটা ঘটনা। সেই কবিরাজটা আমাদের বলল এতদিন আমাদের এলাকাতে যে জিনিসটা তাণ্ডব চালিয়েছে এটা কোনো সাধারণ কিছু ছিল না। এটা ছিল একটা জিনের সর্দার, জিনাকে শামজাল আজ থেকে প্রায় 200 বছর আগে বোতলবন্দি করেছিল। দুপুরবেলায় করিম মাছ ধরতে গিয়েছিল, আর মাছ ধরতে যাওয়ার সময় সে নদীর বালিতে একটা বোতল খুঁজে পায়। সে বোতলটি সে কৌতূহলবশত বালির ভেতর থেকে বের করে, আর সে ওই বোতলটিকে ফাঁকা দেখে ফেলে দেয়। আর যেখানে সে বোতলটি ফেলে দিয়েছিল সেখানে একটা শক্ত কোনো কিছু ছিল, যে জিনিসটার সাথে আঘাত লেগে ওই বোতলটি ভেঙে যায়। আর সে বোতলটি ভেঙে যাওয়ার সাথে সাথে বের হয়ে আসে প্রায় 200 বছর পুরনো একটা জিন।
এটা কোনো সাধারণ জিন ছিল না, এটা ছিল জিনেদের একটা বড় জাতির সর্দার। প্রায় 200 বছর পর ওই জিনটি ছাড়া পাওয়ার সাথে সাথেই করিমের ওপরে অ্যাটাক করে, যার কারণে কিছু সময়ের ভেতরেই নাক মুখ দিয়ে রক্ত উঠে করিম সেখানেই মারা যায়। এরপরে আস্তে আস্তে সেই কবিরাজটি পুরো ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করতে লাগলো। এরপরে সে আমাদের এলাকার বিভিন্ন রকমভাবে ক্ষতি করা শুরু করে, অনেককে ভয় দেখানো শুরু করে, যেটা আমি বলতেই ভুলে গিয়েছি। আবার অনেককে মেরেও ফেলেছে, তার কবল থেকে অনেকে বেঁচেও গিয়েছে। আর সবচেয়ে বড় যে আশ্চর্যজনক কথাটি বলে, এটা সত্যি অবিশ্বাস্য ছিল। আমাদের কাছে যে বৃদ্ধ লোকটি এসে এই কবিরাজের ঠিকানা দিয়ে গিয়েছিল, এটা আসলে কোনো সাধারণ বৃদ্ধ লোক ছিল না। ইনিই হলো সেই শামজাল, যিনি আজ থেকে প্রায় 200 বছর আগে আমাদের এলাকাতেই বাস করতেন। আর আমাদের এলাকাতেই সেই জিনের সর্দারটিকে বোতলবন্দি করেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওই বোতলটিকে পানিতে ফেলে দেওয়া। আর ওই বোতলটি সে সময় এত পরিমাণে ভারী ছিল, নদীর পানিতে ভেসে দূরে কোথাও যেতে পারেনি, যেটা আমাদেরই এলাকার নদীর তীরে থেকে গিয়েছিল। আর আজ প্রায় 200 বছর পর সেই বোতলটিকে করিম চাচা খুঁজে পেয়েছিলেন। শামজাল যিনি আমাদের সামনে এসেছিলেন, এটা আসলে তিনি ছিলেন না, এটা ছিল তারই পোষা জিন, যেটার সাহায্যে শামজাল ওই জিনটিকে বোতলবন্দি করতে সক্ষম হয়েছিলেন। যাই হোক, ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে এটা চিরন্তন সত্য আর বাস্তব একটা ঘটনা, যেটা চট্টগ্রামের কোনো একটা জায়গায় ঘটে গিয়েছে। যারা চট্টগ্রাম থেকে এই ঘটনাটা শুনছেন, তারা অনেকেই হয়তো এই ঘটনাটা জানেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে, অন্য কোনো মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলেই রানা ভাই তার লেখা শেষ করেছে। ধন্যবাদ রানা ভাইকে, তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ভয়ঙ্কর ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের মতো আমিও বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন। আমাদের ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকবেন। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখতে পারেন। tariqul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। চাইলে সরাসরি অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন। আর খুব একটা বেশি দেরি নেই, আমরা ঈদের জন্য আপনাদের জন্য খুব খুব একটা স্পেশাল এপিসোড আনতে চলেছি। তাই কোনো অবস্থাতেই আমাদের এই স্পেশাল এপিসোডটা মিস করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।